সবাইকে আমার নার্স মিডওয়ে চ্যানেলে স্বাগত জানাই। আমরা ডিসকাস করছিলাম সেল ডিভিশন, স্টেজে সব সেল ডিভিশনগুলো আমরা ডিসকাস করছিলাম, মাইটোটিক সেল ডিভিশন ডিসকাস করছিলাম। ইন্ট্রোডাকশানটা ডিসকাস করা হয়ে গেছিলো এবং ইন্ট্রোডাকশানটা কীভাবে লিখবে সেটা ডিসকাস করেছি। সেটা পার্ট 1-এ আছে, অবশ্যই তোমরা গিয়ে পার্ট 1টা আগে দেখবে। সেখানে কতগুলো কোশ্চেন আমি ক্লিয়ার করেছি যে যদি শুধু সেল ডিভিশন পড়ে বা স্টেজে সব সেল ডিভিশন পড়ে বা মাইটোটিক সেল ডিভিশন যদি পড়ে বা শুধুমাত্র যদি মাইটোসিস পড়ে, তাহলে কি কি লিখতে হবে, কিভাবে লিখবে এবং ইন্ট্রোডাকশানটা সেক্ষেত্রে কিভাবে দেবে। আর যদি তার সঙ্গে ডেফিনেশান পড়ে তাহলে সেক্ষেত্রে ইন্ট্রোডাকশান কিভাবে দেবে, সেই সবগুলোর কিন্তু ডেসক্রিপশন ফার্স্ট ভিডিওটায় আমি বলে দিয়েছি। এবার ধীরে ধীরে আমরা ডেসক্রাইব করব, প্রত্যেকটা স্টেজ ডেসক্রাইব করব এবং শেষে আবারও বলে দেব যে কোথা থেকে কতটা লিখতে হবে, কোন কোশ্চেনটা পড়লে কিভাবে লিখবে। ইন্ট্রোডাকশানটা দেখতেই পাচ্ছ সামনে আছে এবং এই ইন্ট্রোডাকশানটার এক্সপ্লেনেশান তোমরা ফার্স্ট ভিডিওটায় অবশ্যই পাবে এবং সেখানে গিয়ে পুরো ফার্স্ট ভিডিওটা দেখবে। ইন্ট্রোডাকশানে কিভাবে তোমরা এই কোশ্চেনটা, কোন কোশ্চেনটা কী এলে লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে, ইন্ট্রোডাকশানটা কিভাবে শুরু করবে বা কোন কোশ্চেনটা কিভাবে থাকলে তোমরা লিখবে, সেগুলো কিন্তু সব কিছু ইন্ট্রোডাকশানে ডেসক্রাইব করা আছে। অবশ্যই গিয়ে প্রথম ভিডিওটা সেল সাইকেলের পার্ট 1 ভিডিওটা অবশ্যই গিয়ে দেখো, ইন্ট্রোডাকশান পুরোটা সেখানে ব্যাখ্যা করা আছে। এর পরের যে পার্টগুলো সেগুলো এখানে আমরা ডিসকাস করব। দেখো, মোটামুটি একটা রাফ ওয়ার্ক তৈরি করা আছে যাতে তাড়াতাড়ি হয়, ভিডিওটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তার জন্য সেল সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করি, সমস্ত কিছু আমরা ছবি এঁকে বুঝবো। সেল সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করি। প্রথম ফেজটাকে আমরা কি বলি, ইন্টারফেজ, এবং দ্বিতীয় ফেজটাকে আমরা কি বলি, মাইটোটিক ফেজ বলি। ইন্টারফেজ আর মাইটোটিক ফেজের মধ্যে কি পার্থক্য আছে? সেল সাইকেল মানে কিন্তু সেল সাইক্লিংয়ের মতোই ঘুরবে সেল, এবং তার কিন্তু কোনো এন্ড পয়েন্ট নেই, সেটা চলতেই থাকবে। এই জন্য দেখবে যে এই জন্য এই কথাটা বলা আছে যে এখানে সেল সাইকেল মানেই হচ্ছে কিন্তু সেটা একটা সাইক্লিং প্রসেসে চলা, যেখানে ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ এই দুটো সেল সাইকেলের মধ্যে আছে। মাইটোটিক ফেজ মানে দেখো, ইন্টারফেজের আগে আমি মাইটোটিক ফেজটা বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ মাইটোটিক ফেজ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা করি যে যেই সময়টাতে একটা সেল ডিভাইড করে সেটাকেই আমরা মাইটোটিক ফেজ বলি। এই জন্য মাইটোটিক ফেজকেই আমরা কি বলছি, ডিভাইডিং ফেজ বলি। কিন্তু এই ডিভাইড করার জন্য যে সকল মেটেরিয়ালগুলো প্রয়োজন বা সেলকে যেভাবে তৈরি হতে হবে, ধরো আমরা কোনো একটা ওকেশানে যাচ্ছি, তাহলে তার আগে আমরা তৈরি হই, সেইভাবে সেলকে ডিভাইড হতে গেলে তাকে তৈরি হতে হবে, সেই তৈরি হওয়ার ফেজটাই হচ্ছে ইন্টারফেজ। তাহলে আমরা ইন্টারফেজকে এটা বলতে পারি যে এটা একটা গ্রোথ ফেজও বলা যেতে পারে বা প্রিপেয়ারিং ফেজও বলা যেতে পারে। একে আমরা বলতে পারি প্রিপেয়ারিং ফেজ, কারণ এই সময় সেল রেডি হয় পরে সেল ডিভিশনটা হওয়ার জন্য মাইটোটিক ফেজে। এই জন্য এই সময় যে প্রসেসগুলো হয় সেই অনুযায়ী একে নামকরণ করা হয়েছে। যেমন ধরো গ্রোথ ফেজ, কারণ এই সময় সেলের গ্রোথ হয় এবং কিভাবে হয় সেটা আমরা দেখব ধীরে ধীরে। বা রেস্টিং ফেজ বলে, এই সময় সেল ডিভাইড হচ্ছে না, এই জন্য একে রেস্টিং ফেজ বলছে। এবং মাইটোটিক ফেজকে দেখো, এই জন্য আমরা কি বলছি, ডিভাইডিং ফেজ। তাহলে ইন্টারফেজ কাকে বলে আমরা বলতে পারবো যে যেহেতু এটা একটা সেল ডিভাইড হওয়ার আগের প্রসেস, এই জন্য একে আমরা প্রিপেয়ারিং ফেজ বলছি। এবং এই সময় কোনো সেল ডিভিশন হয় না, শুধুমাত্র কি হয়, সেল গ্রোথ করে, কিছু মেটেরিয়াল যেগুলো মাইটোসিসের জন্য প্রয়োজন, সেল ডিভাইড হওয়ার জন্য প্রয়োজন, সেইগুলোকে তৈরি করে। এই জন্য ইন্টারফেজের ডেফিনেশন হিসাবে আমরা কি বলতে পারি, সেল প্রিপেয়ার ইটসেলফ ফর ডিভিশন। এখানে এইটা বলতে পারি যে দ্য ইন্টারফেজ ইজ এ প্রসেস হোয়ার সেল প্রিপেয়ার ইটসেলফ ফর ডিভিশন। ক্লিয়ার? এবং পরে আমরা ছকে দেখতে পাবো যে ইন্টারফেজ একটা মাইটোটিক ফেজের অংশ, ধরো দুটো মাইটোটিক ফেজ হবে, তার মাঝখানের যে অংশটা সেটাকেই আমরা ইন্টারফেজ বলি। একদম যেগুলো আমরা দেখতে পাই সেগুলোকেই ডেফিনেশন হিসেবে লিখতে পারবো, তার জন্য আলাদা করে ডেফিনেশন পড়ার কোনো দরকার নেই। এই জন্য বলেছি দেখো, ইন্টারফেজ হচ্ছে
দ্য ফেজ বিটুইন টু মাইটোটিক ফেজ। বোঝা গেল? এই পাতাটা পুরোটা পড়া হয়ে গেলে আরেকবার যখন আমরা ঘুরে আরেকবার রিভাইজ করব তখন দেখবে আরও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কী কী জানলাম? সেল সাইকেলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে ইন্টারফেজ বলে এবং অপরটাকে কি বলে? মাইটোটিক ফেজ বলে। মাইটোটিক ফেজ হলো ডিভাইডিং ফেজ এবং ইন্টারফেজকে কি বলতে পারি? প্রিপেয়ারিং ফেজ বলতে পারি। ইন্টারফেজকে আমরা আই দিয়ে ডিনোট করি এবং মাইটোটিক ফেজকে আমরা এম দিয়ে ডিনোট করি। তাহলে ইন্টারফেজের অন্যান্য নামগুলো কি হলো? প্রিপেয়ারিং ফেজ, গ্রোথ ফেজ বা রেস্টিং ফেজ। এবং মাইটোটিক ফেজকে আমরা কি বলবো? ডিভাইডিং ফেজ। ক্লিয়ার? কেন ডিভাইডিং ফেজ বলি? কারণ এই সময় সেল ডিভাইড করে এবং ইন্টারফেজ দশাতে এই সেল ডিভিশনের জন্য যে যে প্রসেসগুলোর প্রয়োজন সেইগুলো কিন্তু এই ইন্টারফেজ দশাতে চলতে থাকে। এই জন্য ইন্টারফেজ ফেজটাকে ডেফিনেশান যখন আমি ইন্টারফেজে লিখতে যাব তখন কি কি লিখতে পারি? তাহলে ইন্টারফেজ ইজ এ ফেজ হোয়ার সেল প্রিপেয়ার ইটসেলফ ফর ডিভিশন। অথবা বলতে পারি যে এর যে উপস্থিতি বা অবস্থান থেকে বলা যায় যে দ্য ফেজ বিটুইন টু মাইটোটিক ফেজ ইজ কল্ড ইন্টারফেজ। এবং মাইটোটিক ফেজের ক্ষেত্রে আমরা তাহলে কি বলতে পারি? দ্য ফেজ, একই কথা আমি কিন্তু মাইটোটিক ফেজের ক্ষেত্রেও বলতে পারি। দ্য ফেজ বিটুইন টু ইন্টারফেজ, তাকে আমরা মাইটোটিক ফেজ বলবো। এটাও একটা ডেফিনেশন এবং যে অন্যান্যগুলো মনে থাকতে পারবে না, শুধুমাত্র এর স্ট্রাকচার বা অবস্থান দেখেও তুমি কিন্তু এক লাইন হলেও লিখতে পারবে। তাহলে দ্য ফেজ বিটুইন টু ইন্টারফেজ ইজ কল্ড মাইটোটিক ফেজ। এবং এই সময় তো সেলটা ডিভাইড করে, এই জন্য মাইটোটিক ফেজকে কি বলে? দ্য ফেজ হোয়েন সেল অ্যাকচুয়ালি ডিভাইড। এই সময় সেল শুধু অ্যাকচুয়ালি ডিভাইড করে, অন্য সময় কিন্তু ডিভাইড করছে না। বোঝা গেল? এবং দ্য ফেজ বিটুইন টু ইন্টারফেজও বলতে পারি বা দ্য ফেজ আফটার ইন্টারফেজও বলতে পারি, কারণ ছবি দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে এই ছোট ছোট যে ডেফিনেশানগুলো কোথা থেকে লেখা হয়েছে। এবার দেখো, তাহলে ইন্টারফেজকে আমরা তিনটে ভাগে ভাগ করি, G1, S এবং G2। তাহলে ইন্টারফেজের কিন্তু তিনটে অংশ। তাহলে দেখো ইন্টারফেজের তিনটে ফেজ আছে, G1, S এবং G2 ফেজ। G1কে আমরা কি বলি? গ্যাপ 1 ফেজ। এসকে আমরা সিনথেটিক ফেজ বলি এবং G2কে কি বলি? গ্যাপ 2 ফেজ। বা এই দুটো ফেজ কিন্তু গ্রোথ ফেজ, কারণ এই সময় এই G1 এবং G2 ফেজকে আমরা গ্রোথ ফেজ বলতে পারবো কারণ এই সময় সেলের সাইজ, সেলের ভলিউম এবং সেল ডিভিশনের জন্য যে যে মেটেরিয়ালসগুলোর প্রয়োজন হয়, সেটা প্রোটিন, এনজাইম বা আরএনএ, সেগুলো কিন্তু এই সময় সিনথেসিস হয়। এবং এই যে সিনথেটিক ফেজ, এই যে প্রত্যেকটা ফেজ আছে, এই প্রত্যেকটা ফেজের যে নামগুলো তার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে এবং এই যে ফেজগুলোর নামকরণ করাই হয়েছে এর ফাংশান অনুযায়ী। যখন আমরা এর ফাংশানগুলো পড়ব তখন বুঝতে পারবো যে এগুলোকে এই রকম করে নামকরণ কেন করা। ধরো G1 আমরা কিন্তু একে গ্যাপ 1 ফেজ বলি বা গ্রোথ ফেজ 1ও বলা যায়। এস সিনথেটিক ফেজ এবং G2 গ্যাপ 2 ফেজ বলি বা গ্রোথ ফেজ 2ও বলা যায়, কারণ বলেই দিলাম যে এই দুটো ফেজ মেনলি সেল যখন সেলের গ্রোথে সাহায্য করে। এবং সিনথেটিক ফেজ কি? এই সিনথেটিক ফেজ এই সময় শুধুমাত্র ডিএনএ ডাবল হয়, মানে রেপ্লিকেশান হয়, এই সময় রেপ্লিকেশান চলতে থাকে। আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি রেপ্লিকেশান কাকে বলে এবং রেপ্লিকেশানের একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশান ওখানে দিয়েছি। যারা রেপ্লিকেশান সম্পর্কে বুঝতে পারছো না তারা ফার্স্ট ভিডিওটা দেখতে পারো, কিংবা যদি কারোর কোশ্চেন থাকে তাহলে সে কিন্তু কমেন্টে জানাতে পারো। এবার দেখো মাইটোটিক ফেজকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে কি বলে? ক্যারিওকাইনেসিস এবং অন্যটাকে কি বলে? সাইটোকাইনেসিস। দেখো এদের নামের সঙ্গেই কিন্তু এরা এই যে নামকরণটা করা আছে, এই নামকরণটাকে একে ডিফাইন করছে। এই যে এই দুটো নেমই এদেরকে ডিফাইন করছে, মানে এখান থেকেই আমরা সংজ্ঞা লিখতে পারবো। এই যে কাইনেসিস, মানে এই কাইনেসিস কথার অর্থ হচ্ছে ডিভিশন করা। এখানেও দেখো সাইটোকাইনেসিস, এখানে কাইনেসিস কথার অর্থ হচ্ছে ডিভিশন। ক্যারিও কথাটা এসছে ক্যারি অন থেকে, ক্যারি অন কথার অর্থ হচ্ছে ক্রোমোজোম। তার মানে এমন একটা ফেজ যেখানে ক্রোমোজোম ডিভাইড করে তাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। যেখানেই দেখতে পাবে এই ক্যারিও কথাটা আছে, তার মানে এই কথাটা কোনোভাবেই হোক সেটা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত। এবং সাইটোকাইনেসিস যেটা কথাটা আছে, দেখো এখানে সাইটো আছে, সাইটো কথাটার সঙ্গে খুবই পরিচিত আমরা, কারণ সাইটোপ্লাজম থেকে এসছে বা সাইটোসল, যে কোনো একটা বলতে পারি।
এবং ক্যারিও কথার কি বললাম, ক্যারিও মানে হচ্ছে সবসময় ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, সেটা যে কোনো লাইনেই তুমি দেখতে পাও না কেন, সে যে কোনো জায়গাতে। তাহলে ক্যারিওকাইনেসিসকে আমরা কি বলতে পারি, কাইনেসিস মানে কি বললাম, ডিভিশন, আর ক্যারিও মানে ক্রোমোজোমের সঙ্গে যুক্ত। এই জন্য এর ডেফিনিশন হিসাবে আমরা কি বলবো, দ্য ফেজ হোয়ার সেপারেশন অফ ডটার ক্রোমোজোম অকার। এই যে ডটার ক্রোমোজোমটা তৈরি হয়েছিল কোথায়, সিনথেটিক ফেজে, এই ডটার ক্রোমোজোমটা এবার আলাদা হবে কোথায়, মাইটোটিক ফেজের ক্যারিওকাইনেসিস ফেজে। এবং সাইটোকাইনেসিস তাহলে আমরা কাকে বলবো, ডিভিশন অফ সাইটোপ্লাজম। তাহলে মাইটোটিক ফেজের কটা ফেজ হলো, দুটো, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ডিভিশন অফ সাইটোপ্লাজম হলেই তবে গিয়ে দুটো সেল কিন্তু ভাগ হবে। এই হচ্ছে এখানে এসে একটা সেল 1 সেল 2 সেলে রূপান্তরিত হলো। এবার ক্যারিওকাইনেসিস, যেখানে এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় পড়ে আসি মাইটোসিসের ফেজ হিসাবে, মাইটোটিক ফেজ হিসাবে, এবং এটার সঙ্গে আমরা সবাই পরিচিত। এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই কথা দুটোকে আমরা অনেক সময় বাদ দিয়ে চলে যাই, এই দুটোকে আমরা ধরি না। মাইটোসিস ফেজের আমরা 4টা ফেজ বলে চালিয়ে দিই, যে মাইটোটিক ফেজের কটা ফেজ না 4টা ফেজ, আসলে কিন্তু দেখতে গেলে 5টা অংশ, কারণ ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে 4টা এবং তাহলে কি হলো, ফেজগুলো মোটামুটি বোঝা গেল যে ইন্টারফেজের হচ্ছে 3টে অংশ, G1S এবং G2, এবং মাইটোটিক ফেজের হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে 3টে ভাগে ভাগ করা যায়, পিম্যাট বলি আমরা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। পিম্যাট, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে সেল সাইকেল প্রসেসটা কিভাবে চলতে থাকে দেখো, যদি একটা সিঙ্গেল লাইনে দেখাতে চাই তাহলে কিভাবে চলতে থাকে, G1 তারপরে এসে যাবে, তারপর G2তে যাবে, তারপরে কিসে যাবে, প্রোফেজে যাবে, তারপরে মেটাফেজে যাবে, তারপরে অ্যানাফেজে যাবে, তারপরে কোথায় যাবে, টেলোফেজে, দেন সাইটোকাইনেসিস। এটা হলো একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এইভাবে আমাদের সেল সাইকেল চলতে থাকে। চলো এবার ডায়াগ্রামটা আমরা দেখে নিচ্ছি, কিভাবে আমরা ডায়াগ্রামটা খুব তাড়াতাড়ি করে আঁকবো, কারণ এটা আঁকাটা খুব একটা কঠিন নয়, মোটামুটি একটা সাইকেলের মতোই, তো তাহলে বোঝা যায়। তাহলে এটা পুরোটা আমি এখানে কি করে কভার করব দেখো। তাহলে প্রথমে ইন্টারফেজ, এটাকে আমরা কি বলবো, এদিকটা আমরা ডিজিগনেট করলাম ইন্টারফেজ হিসাবে, চিহ্নিত করলাম ইন্টারফেজ হিসাবে, আর এদিকটাকে কি ফেজ হিসাবে চিহ্নিত করলাম, মাইটোটিক ফেজ। ক্লিয়ার? এবার দেখো এইখানে একটা জিনিস ভুল হয় প্রচুর, যে কেউ কোনো সময় অ্যারো দেয় না, সেটা কিন্তু এই ছবি আঁকাটার একটা ভুল। কারণ কোন দিকে সেল সাইকেলটা যাচ্ছে, কোন দিকে সাইকেলটা যাচ্ছে সেটা তুমি বোঝাবে কি করে, সেক্ষেত্রে কিন্তু যদি না অ্যারো দাও তাহলে কিন্তু তোমার ছবি আঁকাটায় একটা ছোট্ট হলেও ভুল থেকে গেল, সেটাতে কিন্তু তোমরা নাম্বার কম পাবে। দেখো তাহলে আমরা আগে ছবিটা এঁকে নিই, তারপরে আমরা অ্যারোটা দেখাবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন দিকে অ্যারোটা যাবে। তাহলে এটা কি, G1 ফেজ, এটা S ফেজ, এটা G2 ফেজ। এবার এটার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আছে, একটাকে কি বলি, সাইটোকাইনেসিস বলি, আর অপরটাকে আমাদের কি আছে, ক্যারিওকাইনেসিস, তাই তো? তাহলে এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে আমরা লিখে ফেললাম কাইনেসিস। তাহলে এটার 4টা অংশ, কি সেটা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে পিম্যাট, তাই তো, G1S G2 পিম্যাট। এবং এটাকে আমরা কি বলি, সাইটোকাইনেসিস। তাহলে G1কে কি বলবো, গ্যাপ 1 ফেজ, এসকে কি বলবো, সিনথেটিক ফেজ, G2কে কি বলবো, গ্যাপ 2 ফেজ, এটা কি, প্রোফেজ। ফেজ মানে কি দশা, তাই সবার সঙ্গে ফেজ যুক্ত। এটাকে কি বলবো, মেটাফেজ, একে কি বলবো, অ্যানাফেজ, আর একে কি বলবো, টেলোফেজ। ফেজ কথার অর্থ হচ্ছে দশা। দেখো প্রত্যেকটার সঙ্গে একটা করে ফেজ যুক্ত আছে। গ্যাপ 1-এ এগুলোকে আমরা সব ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এবং কি হচ্ছে সাইটোকাইনেসিস। বোঝা গেল? তাহলে অ্যারোটা কোন দিকে হবে বুঝতেই পারছো, এই দিকটাতে হবে। সবসময় একটু আলাদা কালার দিয়ে, যদি ব্লু কালারে ছবি আঁকো তাহলে একটু আলাদা কালার দিয়ে দেখাবে, তাহলে সাইকেল কোন দিকে যাবে তার ডাইরেকশান দেখাতে অবশ্যই হবে, নাহলে কিন্তু সাইকেলটার একটা ভুল থেকে যাবে। এইভাবে কোন দিকে যাচ্ছে, এটা G1 এদিকে যাচ্ছে সাইটোকাইনেসিস হয়ে, না G1S G2 হয়ে যাচ্ছে, সেটা তোমাকে তো বুঝিয়ে দিতে হবে। তাহলে ফিগার হিসেবে আমরা কী পেলাম, এটা সেল সাইকেল।
তাহলে ফিগার কি পেলাম? সেল সাইকেল। ক্লিয়ার? বোঝা গেল? দেখো পুরোটা দেখে নাও, এটা টোটাল নোটটা। কারোর যদি মনে হয় তাহলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। দেখে নাও, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এটা হচ্ছে টোটাল নোটটা। তাহলে আমরা কি কি জানলাম দেখো। তাহলে সেল সাইকেলের দুটো ফেজ, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ, এবং ইন্টারফেজের হচ্ছে তিনটে ফেজ, G1, S এবং G2, এবং মাইটোটিক ফেজের তিনটে অংশ কি কি? দুটো অংশ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এবং ক্যারিওকাইনেসিসের হচ্ছে চারটে অংশ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এইটা টোটাল সেল সাইকেলের ফিগার। তাহলে অবশ্যই কি করতে হবে? অ্যারো দিতে হবে। ভালো করে অবশ্যই অ্যারো দেবে, নাহলে কিন্তু তোমার ছবিতে কিন্তু একটা ভুল থেকে গেল। তাহলে কি কি দেখতে পেলে? গ্যাপ 1 এস, সিনথেটিক ফেজ, গ্যাপ 2 প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এটা হচ্ছে সেল সাইকেলের টোটাল ডায়াগ্রাম। তাহলে ফিগার বলে লিখলে এবং টোটাল কমপ্লিট করলে। যখন লিখতে যাবে তখন আর বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 2-3 মিনিটের মধ্যে হয়তো এটা হয়ে যাবে। মোটামুটি কিছু যদি নাও লিখতে পারো, সেক্ষেত্রে যদি তুমি ছকটাও দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তুমি নাম্বার ক্যারি করতে পারবে।